হ্যালো, নমস্কার বন্ধুরা। আজকে শুরু হচ্ছে দ্বিতীয় লিঙ্গ বা সেকেন্ড সেক্স নিয়ে 3 নম্বর ভিডিও। সিমন দা বিভরের লেখা এই সেকেন্ড সেক্স, এটির ভূমিকা আজকে আমি আলোচনা বলবো। সিমন দা বুভর এই বইয়ের ভূমিকাতেই তিনি বলেছেন যে অনেক দিন ধরে নারী সম্পর্কে একটি বই লেখার নিয়ে তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না, কিন্তু তার মনে আছে যে নারীদের সম্পর্কে একটি বই তিনি লিখবেন, কারণ এই বিষয়টি অস্বস্তিকর। বিশেষ করে নারীদের কাছে নারীবাদ নিয়ে লেখালেখি হয়েছে অনেক, এবং সম্ভবত এ নিয়ে আর কিছু বলা উচিতই নয় তিনি বলছেন। তবুও এখনও এ সম্পর্কে কথা ওঠে। নারীবাদ নিয়ে বহু কথা বলা হলেও নারীদের সমস্যা সম্পর্কে আলোকপাত বেশি করা হয়নি। কোনো সমস্যা কি আসলেই আছে? যদি থেকে থাকে সেটা কি? নারীরা কি সত্যি আছে? হ্যাঁ, চিরন্তন নারীত্বে বিশ্বাস করেন এমন মানুষ আছে এখনো। অন্যান্য পণ্ডিতেরা দীর্ঘশ্বাস ছেড়ে বলবেন যে নারী তার পথ হারিয়ে ফেলেছে, নারী হারিয়ে যাচ্ছে। যদি তারা চিরকালই থেকে থাকে, তারা থাকুক, এটা বাঞ্ছিত হোক বা না হোক। তাহলে ভাবতে হচ্ছে যে পৃথিবীতে তারা অধিকার করে থাকবে কোন স্থান তাদের হওয়া উচিত। নারীদের কি হয়েছে? কিন্তু প্রথমেই আমরা প্রশ্ন করতে পারি এরকম ভাবে যে নারী কি? অনেকে বলেন নারী হচ্ছে জরায়ু। তবে কোনো নারী সম্পর্কে বলতে গিয়ে পণ্ডিতেরা বলেন যে তারা নারী নয়, যদিও অন্য নারীদের মতো তাদেরও জরায়ু আছে। সকলেই এই সত্যিটা স্বীকার করে যে মানব প্রজাতির মধ্যে স্ত্রীলিঙ্গের অস্তিত্ব বিদ্যমান, এবং চিরকালের মতো এখনো তারা সমাজের অর্ধেক। তারপরও আমাদের বলা হয় নারীত্ব বিপদগ্রস্ত। আমাদের বিশেষভাবে উপদেশ দেওয়া হয় নারী হতে, নারী থাকতে, নারী হয়ে উঠতে। তাই মনে হয় প্রতিটি স্ত্রীলিঙ্গ মানুষ অপরিহার্যভাবে নারী নয়। নারী হতে হলে থাকতে হবে তার সেই রহস্যময় ও বিপন্ন বৈশিষ্ট্য যাকে বলা হয় নারীত্ব, যা নিঃসৃত হয় ডিম্বাশয় থেকে। অথবা এটা কি কোনো প্লেটোনিক নির্যাস, কোনো দার্শনিক কল্পনার বস্তু? কোনো নারী এই সারসত্তাকে মূর্ত করে তোলার জন্য ব্যগ্রভাবে চেষ্টা করলেও এর উৎপাদন অসম্ভব। অনেক মার্কিন নারী আছে যারা মনে করেন যে নারী বলে আর কিছু নেই। কোনো অগ্রসর ব্যক্তি যদি নিজেকে নারী বলে মনে করে, তাহলে তার বন্ধুরা তাকে উপদেশ দেয় মনসমীক্ষণের, যাতে সে এই আচ্ছন্নতা থেকে মুক্তি পেতে পারে। মডার্ন উইমেন, দ্য লস্ট সেক্স, এই বইটি প্রকাশিত হয় 1947 সালে। এই বইটি লিখেছেন ফার্ডিন্যান্ড লাংবার্গ এবং ম্যারিয়ানা এফ ফ্র্যানহ্যাম। এই বই সম্পর্কে ডরোথি পার্কার লিখেছেন যে যেসব বই নারীকে নারী হিসেবে গ্রহণ করে সেসবের প্রতি আমি ন্যায়ানুগ হতে পারি না। আমার ধারণা আমাদের সবাইকে পুরুষ ও নারীদের বিবেচনা করতে হবে মানুষ হিসেবে। স্বতন্ত্র সত্তা, চিরন্তন নারীত্ব, অসিত আত্মা, ইহুদি চরিত্র ইত্যাদি ধারণা স্বীকার না করার অর্থ এই নয় যে আজ ইহুদি, নারী ও নিগ্রোদের অস্তিত্ব নেই। এই ধরনের অস্বীকৃতি এদের মুক্তি নির্দেশ করে না, নির্দেশ করে বাস্তবতা থেকে পালিয়ে যাওয়া। যে নারীরা নিজেদের পুরুষ তুল্য বলে দাবি করে, তারা নির্ভর করে পুরুষদের বিবেচনা ও শ্রদ্ধাবোধের উপরেই। নারী বিশেষ কিছু গুণাবলীর অভাবেই নারী, বলেছেন অ্যারিস্টটল। আমাদের উচিত নারীকে প্রকৃতভাবেই ত্রুটিগ্রস্ত মনে করা। সেন্ট টমাস ঘোষণা করেছেন যে নারী হচ্ছে বিকৃত পুরুষ, একটি আপতিক সত্তা। এটাই প্রতীকী হয়েছে আদি পুস্তকে বা জেনেসিস নামে বইতে। বসুয়ের মতে হাওয়া বা এভকে সৃষ্টি করা হয়েছে আদমের একটি সংখ্যাতিরিক্ত অস্থি থেকে, সুপার নিউমেরারি বোন থেকে। কাজেই পুরুষের সাথে তুলনা করে নারীকে সংজ্ঞায়িত এবং আলাদা করা হয়, নারীর সাথে তুলনা করে পুরুষকে সংজ্ঞায়িত করা হয় না। নারী হচ্ছে আপতিক, অনাবশ্যক, যেখানে পুরুষ হচ্ছে আবশ্যক। পুরুষ হচ্ছে কর্তা, পুরুষ হচ্ছে পরম, আর নারী হচ্ছে অপর, আদার। লেভি স্ট্রাউস বিভিন্ন ধরনের আদিম সমাজের ওপর গভীর আলোচনার শেষে উপসংহারে উপনীত হয়েছেন যে প্রকৃত অবস্থা থেকে সংস্কৃত অবস্থায় উত্তরণ চিহ্নিত হয়ে থাকে মানুষের বিশেষ সামর্থ্য দিয়ে, যা জৈবিক সম্পর্কগুলিকে বৈসাদৃশ্যের পরম্পরা রূপে দেখতে পায়। দ্বৈততা, পর্যায়ক্রম, বিরোধ এবং প্রতিসাম্য সুস্পষ্ট বা অস্পষ্টভাবে যাই হোক না কেন এত বেশি প্রপঞ্চ সৃষ্টি করে না, যাকে সমাজ বাস্তবতার মৌল বা জরুরি উপাত্ত হিসেবে ব্যাখ্যা করতে হবে। মানব সমাজ যদি কোনো মিটজাইন বা সংহতি ও মিত্রতার ওপর ভিত্তি করে গড়ে ওঠা সহচরিতা হতো, তাহলে এসব প্রপঞ্চ
বোধগম্য হতো না। সবকিছু সহজ হয়ে যায় যদি আমরা হেগেলকে অনুসরণ করি, এবং হেগেলকে অনুসরণ করে দেখি যে চেতনার নিজের মধ্যেই রয়েছে অন্য সব চেতনার প্রতি মূলগত বিরোধিতা। বিরোধিতার মুখোমুখি হয়েই সে নিজেকে প্রতিষ্ঠিত করে কর্তারূপে, অপরিহার্যভাবে, যার বিপক্ষে রয়েছে অপর বা আদার, অপ্রয়োজনীয় অবজেক্ট বা কর্ম। সেটা হচ্ছে নারী। তবে অপর চেতনা কেউ মনে করতেই পারে যে এ পারস্পরিকতা নারীর মুক্তিকে সহায়তা দিতে পারত। হারকিউলিস যখন ওমফালের পায়ের কাছে বসে সুতো কাটায় সাহায্য করেছিল, তখন তাকে বন্দি করে রেখেছিল ওমফালের জন্য তার কামনা তাকে বন্দি করে রেখেছিল। কিন্তু কেন ওমফাল অর্জন করতে ব্যর্থ হয়েছিল স্থায়ী ক্ষমতা? জেসনের ওপর প্রতিশোধ নেওয়া মিডিয়া তাদের সন্তানদের হত্যা করেছিল। এই নির্মম উপকথাটি ইঙ্গিত দেয় যে সন্তানের প্রতি জেসনের ভালোবাসার মধ্য দিয়ে মিডিয়া জেসনের ওপর বিস্তার করেছিল তীব্র প্রভাব। এই উপাখ্যানটি আমরা দেখতে পাই হেসিয়াডের লেখা থিওজেনি বইতে, এবং মিডিয়া সম্পর্কে আরও আমরা দেখতে পাবো ইউরিপিডিসের লেখা একটি নাটক, সেই নাটকটির নাম মিডিয়া। এই মিডিয়া ছিল একটিসের কন্যা, এই একটিস ছিল কলোনাসের রাজা। লেইসিস্ট্রিটা নামক নাটকে অ্যারিস্টোফেনাস আনন্দের সাথে এঁকেছেন একদল নারীর চিত্র, যারা পুরুষের যৌন প্রয়োজন মেটাবার মধ্য দিয়ে লাভ করতে চায় সামাজিক সুবিধা। তবে এটা শুধু একটা নাটক। সেবাইন নারীদের উপকথায় দেখা যায় যে ধর্ষণকারীদের শাস্তি দেওয়ার জন্য তারা বন্ধ্যা থাকার পরিকল্পনা ত্যাগ করে। যৌন কামনা ও সন্তান লাভের বাসনার পরিতৃপ্তির জন্যে পুরুষ নির্ভরশীল হয় নারীর ওপরে। কিন্তু সত্যি হচ্ছে, পুরুষের প্রয়োজন মিটিয়ে নারী কখনো সামাজিক মুক্তি লাভ করেনি। প্রভু এবং দাস সম্পর্কিত হয় পরস্পরের প্রয়োজনে, যেখানে প্রয়োজনটা অর্থনৈতিক, এবং এটা দাসকে মুক্ত করে না। প্রভুর সাথে দাসের যে সম্পর্ক, তাতে দাস যে তার প্রয়োজন তা কোনো গুরুত্বই বহন করে না, কারণ নিজের উদ্যোগে এই প্রয়োজন মেটানোর ক্ষমতা তার আছে। অন্যদিকে দাস থাকে অধীন অবস্থায়, আশায় ও আকাঙ্ক্ষায়, এবং সবসময় সচেতন থাকে যে প্রভুকে তার প্রয়োজন আছে। যদিও প্রয়োজনটা দুজনেরই, তবু এটা সবসময় কাজ করে উৎপীড়কের স্বার্থে এবং উৎপীড়িতের বিরুদ্ধে। এজন্যই শ্রমিক শ্রেণীর মুক্তি এগিয়েছে ধীর গতিতে। যদিও নারীর অবস্থান বদলাতে শুরু করেছে, তবুও সে আজও গুরুতরভাবে প্রতিবন্ধকতাগ্রস্ত। কোনো স্থানেই তার আইনগত অবস্থান পুরুষের সমমর্যাদার নয়, এবং অধিকাংশ সময় এটা তার পক্ষে অসুবিধাজনক। নিজের সুস্পষ্ট শক্তির অভাবেই নারী কর্তার ভূমিকা লাভের দাবি জানাতে পারে না, কারণ পুরুষের সাথে বন্ধনটাকেই সে কামনা করে, পারস্পরিকতা নয়, এবং অপর হিসেবে নিজের ভূমিকা নিয়ে সে অধিকাংশ সময় তৃপ্ত থাকে। বিধায়ক, পুরোহিত, দার্শনিক, লেখক এবং বিজ্ঞানীরা দেখানোর চেষ্টা করেছে যে নারীর অধস্তন অবস্থান স্বর্গেই স্থির হয়েছে, মানে ভগবানই সেটা স্থির করে দিয়েছে, এবং মর্তে এটা সুবিধাজনক হয়েছে। ইভ এবং প্যান্ডোরার উপকথায় পুরুষ অস্ত্র তুলে নিয়েছে নারীর বিরুদ্ধে। তারা ব্যবহার করেছে দর্শন ও ধর্মতত্ত্বকে, যা দেখা যায় অ্যারিস্টটল ও সেন্ট থমাসের উদ্ধৃতিতেও। প্রাচীনকাল থেকেই ব্যঙ্গাকার ও নীতিবাগীশরা নারীর দুর্বলতা তুলে ধরে প্রচুর আনন্দ উপভোগ করেছে। ষোড়শ শতাব্দীতে নারীকে অভিভাবকের নিয়ন্ত্রণে রাখার জন্য সেন্ট অগাস্টিনের কাছে আবেদন করা হয়েছিল, যিনি ঘোষণা করেছিলেন যে নারী হচ্ছে এমন এক সৃষ্টি যে সিদ্ধান্ত নিতে সক্ষম নয়, সে ধ্রুবও নয়। মন্তেইন বুঝতে পেরেছিলেন নারীর নির্ধারিত ভাগ্য কতটা অন্যায্য ও খামখেয়ালিপূর্ণ। তিনি মনে করেছিলেন, নারী যখন তার জন্য প্রণীত আইনের বিধান মানতে অস্বীকার করে, তখন সে একটুও ভুল করে না, কারণ নারীর সাথে কোনো আলোচনা না করেই পুরুষরা তা তৈরি করেছে। ষড়যন্ত্র আর বিরোধের যে এত ছড়াছড়ি, সেটা কোনো বিস্ময়ই নয়। কিন্তু নারীর পক্ষে মতাইন যোদ্ধা হয়ে উঠতে পারেননি। দিদেরও দেখতে চেষ্টা করেছেন যে পুরুষের মতো নারীও মানুষ। পরে জন স্টুয়ার্ট মিল আন্তরিকভাবে দাঁড়িয়েছেন নারীর পক্ষে। এই দার্শনিকরা দেখিয়েছেন অসাধারণ পক্ষপাতহীনতা। ঊনবিংশ শতাব্দীতে নারীবাদী বিবাদ আবার হয়ে উঠল দলভুক্তদের বিবাদ। শিল্প বিপ্লবের অন্যতম ফসল হচ্ছে উৎপাদনমূলক শ্রমে নারীর প্রবেশ, এবং সেখান থেকেই নারীবাদীদের দাবি তাত্ত্বিক গণ্ডি পেরিয়ে লাভ করে অর্থনৈতিক ভিত্তি। তাতে তাদের বিরোধীরা হয়ে উঠেছিল আরও বেশি আক্রমণাত্মক। এরপর নারীর নিকৃষ্টতা প্রমাণের জন্য নারী বিরোধীরা
আগের মতো শুধু ধর্ম, দর্শন ও ধর্মতত্ত্বের আশ্রয়ে না থেকে বিজ্ঞানের সাহায্য নিতে শুরু করে, জীববিদ্যা, পরীক্ষা নিরীক্ষামূলক মনোবিজ্ঞান প্রভৃতির। নারীকে তারা সর্বোচ্চ যা দিতে সম্মত হলো তা হলো প্রভেদের মধ্যে সাম্য। এই লাভজনক সূত্রটি খুবই গুরুত্বপূর্ণ। ইহুদি বিরোধীদের কাছে ইহুদিরা নিকৃষ্ট নয়, তারা শত্রু। তাদের এই পৃথিবীতে কোনো স্থান নেই। নিশ্চিহ্নকরণই তাদের জন্য নির্ধারিত ললাট লিখন। কিন্তু নারী ও নিগ্রোর অবস্থানের মধ্যে গভীর সাদৃশ্য রয়েছে। এরা উভয়ই সাম্প্রতিককালে মুক্তি পাচ্ছে একই ধরনের স্বৈরশাসন থেকে, এবং সাবেক প্রভু শ্রেণীটি চাইছে তাদের নিজের জায়গায় রাখতে। জর্জ বার্নার্ড শ বলেছেন যে মার্কিন সাদারা কৃষ্ণাঙ্গদের ঠেলে নামিয়ে দেয় জুতো পালিশ করা বালকদের স্তরে, এবং তা থেকে সিদ্ধান্তে উপনীত হয় যে কৃষ্ণাঙ্গরা জুতা পালিশ করা ছাড়া অন্য কিছুর জন্য উপযুক্ত নয়। হ্যাঁ, সামগ্রিকভাবে নারী আজ পুরুষের তুলনায় নিকৃষ্ট। এর অর্থ হচ্ছে এছাড়া নারীর অন্য কিছু হওয়ার সম্ভাবনা ছিল না। প্রশ্ন হচ্ছে, এই অবস্থা কি চলতেই থাকবে? যে মানুষটি নিজের পৌরুষ নিয়ে উদ্বিগ্ন, তাদের থেকে আর কেউ নারীর প্রতি অধিক আক্রমণাত্মক বা বিদ্বেষপরায়ণ নয়। আজকাল অধিকাংশ পুরুষ আর নারীকে নিকৃষ্ট বলে মনে করেন না। তাদের মধ্যে এখন গণতন্ত্রের আদর্শের প্রতিফলন দেখা যায়। তাই সব মানুষকে সমান মনে না করে উপায় নেই। পরিবারের ভেতরে শিশু ও তরুণের চোখে নারী ও প্রাপ্তবয়স্ক পুরুষের এই সামাজিক মর্যাদা রয়েছে বলে মনে করা হয়। পরবর্তী সময়ে কামনা ও প্রেমময় এই যুবক বুঝতে পারে তার কাম্য ও ভালোবাসা নারীটির প্রতিরোধ ও স্বাধীনতা। বিয়ের মধ্যে নারীকে সে শ্রদ্ধা করে জয়া ও জননী হিসেবে, এবং দাম্পত্য বাস্তব ঘটনাবলিতে নারীটি তার কাছে দেখা দেয় এক স্বাধীন সত্তারূপে। তাই পুরুষটি মনে করতে পারে দুটি লিঙ্গের মধ্যে সামাজিক অধীনতার আর কোনো অস্তিত্ব নেই, এবং সব মিলিয়ে পার্থক্য থাকা সত্ত্বেও নারী তার সমান। তবে সে কিছু নিকৃষ্টতার চিহ্ন খুঁজে পায়। তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে কোনো পেশার জন্য নারীর অযোগ্যতা। সে মনে করে এর মূলে রয়েছে প্রকৃতিগত কারণ। পুরুষের পক্ষে সামাজিক বিচ্ছিন্নতার গুরুত্ব উপলব্ধি করা বেশ কঠিন, কারণ বাইরে থেকে এটাকে তুচ্ছ মনে হয়। কিন্তু এটা নারীর মধ্যে সৃষ্টি করে এমন গভীর নৈতিক ও বৌদ্ধিক প্রভাব যে মনে হয় যে সেগুলি তার মূল প্রকৃতি থেকে উৎসারিত হয়েছে। সবচাইতে সহানুভূতিশীল পুরুষরাও নারীর বাস্তব পরিস্থিতি কখনো পুরোপুরি উপলব্ধি করতে পারে না। নারীর উপর আক্রমণের সংখ্যা ও ভয়াবহতা দেখলে ভয় পেলে চলবে না, আর প্রকৃত নারীর প্রশংসার ফাঁদে পড়লেও আমাদের চলবে না। নারীবাদীদের যুক্তিগুলিকেও কম সন্দেহ নিয়ে দেখলে চলবে না। যদি নারী সমস্যা এটিকে তুচ্ছ বলে মনে হয়, তার কারণ হচ্ছে পুরুষালী দম্ভ একে পরিণত করেছে একটি কলহতে, এবং কলহরত মানুষ কখনো সঠিকভাবে যুক্তি প্রয়োগ করতে পারে না। অনেকের ধারণা আদমের পর সৃষ্টি হয়ে নারী পরিণত হয়েছে একটি গৌণ সত্তায়, আবার অন্যদের ধারণা এর বিপরীত। তারা বলেন আদম ছিল একটি অসমাপ্ত খসড়া, এবং সৃষ্টিকর্তা যখন ইভকে সৃষ্টি করেন তখনই তিনি সামর্থ্য হন বিশুদ্ধ মানুষ সৃষ্টিতে। নারীর মস্তিষ্ক ক্ষুদ্রতর, হ্যাঁ, কিন্তু সেটি তুলনামূলকভাবে বৃহৎ, কিন্তু মানে পরিমাণে ক্ষুদ্র কিন্তু তুলনামূলকভাবে বৃহৎ। খ্রিস্টকে পুরুষ রূপে সৃষ্টি করা হয়েছিল, তা হয়তো তার মহত্তর নম্রতার জন্যে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি যুক্তির সাথে সাথে তার বিপরীতটারও ইঙ্গিত মেলে, এবং প্রায়ই দুটিই বিভ্রান্তিকর। যদি ব্যাপারটা বুঝতে চাই তবে বাদ দিতে হবে উৎকৃষ্ট, নিকৃষ্ট, সাম্য প্রভৃতি অসাধ্য ধারণা। উভয় লিঙ্গ কোনো সম্পূর্ণ পুরুষ ও সম্পূর্ণ নারীর মিলিত রূপ নয়, বরং সে গঠিত প্রত্যেকের অংশ ধারণ করে। তাই সে না নারী না পুরুষ। আমার মনে হয় কিছু নারী আছেন যারা নারীর পরিস্থিতি ব্যাখ্যার জন্য সবচেয়ে যোগ্য। এখনকার নারীদের অনেকেই নিরপেক্ষ হতে সক্ষম। পুরুষদের থেকে নারীর ভুবনকে আমরা জানি অনেক বেশি অন্তরঙ্গভাবে, কারণ এর মধ্যে রয়েছে আমাদের শিকড়। একটি মানুষের কাছে নারী হওয়ার অর্থ কী তা আমরা জানি পুরুষের চেয়ে অনেক বেশি প্রত্যক্ষভাবে, কারণ এর সাথে জড়িত আমাদের জ্ঞান। আমি বলেছি আরও অনেক জরুরি সমস্যা রয়েছে, কিন্তু নারী হওয়া জীবনকে কিভাবে প্রভাবিত করে সে সম্পর্কে প্রশ্ন করা থেকে তা আমাদের বিরত করে না। আমাদের কি কি সুবিধা দেওয়া হয়েছে এবং কি কি দেওয়া হয়নি? নিঃসন্দেহে কোনো মানবিক সমস্যা পক্ষপাতহীন মনে আলোচনা করা অসম্ভব। যেভাবে প্রশ্নগুলি করা হয়, গ্রহণ করা হয় যে দৃষ্টিকোণ, তাতে থাকে স্বার্থের আপেক্ষিকতা। সব বৈশিষ্ট্যই ইঙ্গিত দেয় মূল্যবোধের,
এবং তথাকথিত সব বস্তুনিষ্ঠ বর্ণনার পেছনেই থাকে বিশেষ নৈতিক প্রেক্ষাপট। আমরা ব্যক্তিগত স্বার্থের ধারণাকে ব্যক্তিগত সুখের ধারণার সাথে গুলিয়ে ফেলতে চাই না, যদিও সেটি আরেক সাধারণ দৃষ্টিকোণ। হারেমের নারীরা কি ভোটাধিকারী নারীর থেকে বেশি সুখী নয়? গৃহিণী নারী কি বেশি সুখী নয় কর্মজীবী নারীর থেকে? তবে সুখী শব্দটি কি বোঝায় তা খুব স্পষ্ট নয়, এবং এর মুখোশের আড়ালে সত্যিকার মূল্য কতটা তা আরও অস্পষ্ট। বিশেষত যারা গতিহীনতায় অভিশপ্ত হয় তাদের সাধারণত সুখী বলে ঘোষণা করা হয় এই অজুহাতে যে নিশ্চল হয়ে থাকার মধ্যেই সুখ। আমরা এই ধারণা প্রত্যাখ্যান করি, কারণ আমাদের দৃষ্টিকোণ হলো অস্তিত্ববাদী দর্শন শাস্ত্রের। প্রতিটি কর্তাই কাজ করে নিজের সীমা অতিক্রম করার লক্ষ্যে। সেই অন্যান্য মুক্তি অর্জনের ধারাবাহিক প্রয়াসের মধ্য দিয়েই শুধু অর্জন করে মুক্তি। তাহলে যা প্রকটভাবে চিহ্নিত করে তা হচ্ছে নারীর অবস্থান। সে অন্যান্য মানুষের মতো এক স্বাধীন ও স্বশাসিত সত্তা হয়েও দেখতে পায় সে বাস করছে এমন এক পৃথিবীতে যেখানে পুরুষ তাকে বাধ্য করে অপর বা আদারের ভূমিকা গ্রহণ করতে। তারা তাকে বস্তু বা অবজেক্ট হিসেবেই প্রতিষ্ঠিত করতে চায়, পর্যবসিত করতে চায় অন্তর্নিহিততায়। নারীর পরিস্থিতির মধ্যে কোনো মানুষ কিভাবে লাভ করে তার পূর্ণতা? তার কাছে খোলা আছে কোন পথ, কোনগুলি বন্ধ? এই পরিস্থিতি সীমিত করে নারীর মুক্তি এবং সেগুলোকে কিভাবে পেরোনো যায়? এই সবই হচ্ছে মৌল প্রশ্ন, যার উপর এই সিমন দা বুভর কিছুটা আলোকপাত করার চেষ্টা করবে। এর অর্থ বুভর ব্যক্তির সৌভাগ্যে আগ্রহী সুখের শর্তে নয়, বরং মুক্তির শর্তে আলোচনা করবে। যদি আমরা বিশ্বাস করতে পারতাম নারীর নিয়তি অবধারিতভাবে নিয়ন্ত্রিত হয় জৈবিক, মনস্তাত্ত্বিক অথবা অর্থনৈতিক শক্তি দিয়ে, তাহলে নিশ্চিতভাবে এই সমস্যা হতো গুরুত্বহীন। তাহলে প্রথমেই বুভর আলোচনা করবে নারীকে যেভাবে দেখা হয় জীববিজ্ঞান, মনোবিজ্ঞান এবং ঐতিহাসিক বস্তুবাদে। তারপর সে আলোচনা করবে বা দেখার চেষ্টা করবে ঠিক কিভাবে রূপ দেওয়া হয়েছে যথার্থ নারীর ধারণাটিকে, কারণ নারীকে আখ্যায়িত করা হয়েছে অপর বা আদার রূপে এবং পুরুষের দৃষ্টিকোণ থেকে। এর ফলে কি হয়েছে সেটাও সে আলোচনা করবে এই বইতে। তারপর বুভর পৃথিবীকে বর্ণনা করবে নারীর দৃষ্টিকোণ থেকে, যে পৃথিবীতে অবশ্যই বাস করতে হবে নারীকে, এবং এইভাবেই নারীদের পথের অসুবিধার চিত্র তুলে ধরতে সক্ষম হবে, যার মুখোমুখি হতে হবে নারীদের। এতদিন পর্যন্ত তাদের জন্য নির্দিষ্ট পরিমণ্ডল থেকে মুক্তির চেষ্টা করতে গিয়ে দেখা গেছে যে নারীরা আকাঙ্ক্ষা করে মানব জাতির পূর্ণ সদস্য হওয়ার।